হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন রিটেন কনস্টিটিউশন অ্যান্ড আনরিটেন কনস্টিটিউশন। টোটাল এখানে 6টি পার্থক্যের মাধ্যমে আমরা বুঝবো যে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য কি। প্রথম পার্থক্য দেখো, যে লিখিত সংবিধান সাধারণত সংবিধান সভা দ্বারা সৃষ্ট। তাহলে লিখিত সংবিধান কি হয়, যে লিখিত সংবিধান কাকে বলে? যে সংবিধান আর কি সংবিধান সভা দ্বারা আগে থেকেই লিপিবদ্ধ করা হয়েছে বা লেখা হয়েছে। যেমন ভারতের সংবিধান, ভারতের যে গণপরিষদ ছিল সেই গণপরিষদ ভারতের সংবিধান লিখেছিল, ঠিক আছে। তাহলে লিখিত সংবিধান হচ্ছে সাধারণত সংবিধান সভা দ্বারা সৃষ্ট হয়। আর কিন্তু অলিখিত সংবিধান গড়ে ওঠে প্রচলিত প্রথা, রীতিনীতি, বিচারালয়ের রায়, আইনসভা প্রণীত আইন প্রভৃতির উপর ভিত্তি করে। তাহলে অলিখিত সংবিধান কিভাবে গড়ে ওঠে? যে অলিখিত সংবিধান কিন্তু কোনো সংবিধান সভা দ্বারা রচিত হয় না, অর্থাৎ আগের থেকে একটা সংবিধান সভা দ্বারা লিখিত থাকে না। এটা যে সেই দেশের যে প্রচলিত রীতিনীতি, ঠিক আছে, সেই দেশের যে প্রচলিত রীতিনীতি, তারপরে সেখানে যে বিচারালয়ের রায়, সেই দেশের বিচারালয় কি রায় দিল তার উপর ভিত্তি করে, তারপরে সেই যে দেশের আইনসভা, সেই আইনসভা কি আইন পাশ করলো, তার সম্মিলিত রূপ কিন্তু সংবিধান, ঠিক আছে। তাহলে সেখানে রীতিনীতি, প্রচলিত প্রথা, বিচারালয়ের রায়, আইনসভা প্রণীত আইন, এর দ্বারা কিন্তু এর উপর ভিত্তি করে সংবিধান আর কি রচিত হয়। এটা হচ্ছে অলিখিত সংবিধান। 2 নম্বর পার্থক্য দেখো, যে লিখিত সংবিধান প্রধানত দুষ্পরিবর্তনীয় হয়। এই দুষ্পরিবর্তনীয় মানে হচ্ছে যে লিখিত সংবিধান সহজে পরিবর্তন করা যায় না, অর্থাৎ সংশোধন করা যায় না। একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে সংশোধন করতে হয়, পদ্ধতিটা সহজ নয়, ঠিক আছে। তাহলে লিখিত সংবিধান প্রধানত দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ সহজে পরিবর্তন করা যায় না লিখিত সংবিধান। কিন্তু অলিখিত সংবিধান সুপরিবর্তনীয় হয়। কিন্তু অলিখিত সংবিধান কি হয়, যে সুপরিবর্তনীয়, অর্থাৎ সহজেই পরিবর্তন করা যায়। যদি কোনো দেশের সংবিধান সুপরিবর্তনীয় হয়ে থাকে, তাহলে সেই দেশের আইনসভা আর কি সহজেই সেই সংবিধান সংশোধন করতে পারে। তাহলে এটাই হচ্ছে সুপরিবর্তনীয়, ঠিক আছে। তাহলে অলিখিত সংবিধান সুপরিবর্তনীয় হয়। তারপরে 3 নম্বর পার্থক্য দেখো, যে লিখিত সংবিধানে বিচার বিভাগের প্রাধান্য থাকে। তাহলে লিখিত সংবিধানে কিন্তু বিচার বিভাগের প্রাধান্য থাকে, কারণ সংবিধান রক্ষা ও ব্যাখ্যার সকল দায়িত্ব বিচার বিভাগের উপর প্রদান করা হয়েছে। তাহলে যেই দেশে লিখিত সংবিধান আছে সেখানেই কিন্তু আর কি বিচার বিভাগের প্রাধান্য বেশি থাকে, ঠিক আছে। যেমন ভারতবর্ষে লিখিত সংবিধান আছে, আর ভারতবর্ষে কিন্তু আর কি বিচার বিভাগের ক্ষমতা বেশি আছে। বিচার বিভাগ কি করে, যে বিচার বিভাগ সংবিধানের রক্ষাকর্তা হিসেবে কাজ করে, ঠিক আছে। যদি ভারতের আইনসভা এমন কোনো আইন প্রণয়ন করলো যা সংবিধান বিরোধী, তাহলে কিন্তু বিচার বিভাগ কি করতে পারে, যে সেই বিচার বিভাগ সেই আইন বাতিল করে দিতে পারে, যে সংবিধান অনুযায়ী সেই আইন প্রণয়ন করা হয়নি। তাহলে ভারত যেই দেশের মধ্যে লিখিত সংবিধান আছে সেখানের মধ্যে বিচার বিভাগের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে, বিচার বিভাগের ক্ষমতা বেশি। তাহলে এর জন্য বলছে যে লিখিত সংবিধান বিচার বিভাগের প্রাধান্য থাকে। তাহলে যেই দেশে লিখিত সংবিধান আছে সেই দেশে বিচার বিভাগ অর্থাৎ জুডিশিয়ারির প্রাধান্য বেশি থাকে, কারণ সংবিধান রক্ষা ও ব্যাখ্যার সকল দায়িত্ব বিচার বিভাগের উপর প্রদান করা হয়েছে, ঠিক আছে। তাহলে সংবিধান রক্ষা করার দায়িত্ব, ঠিক আছে, সংবিধানকে যাতে একদম সরকার নিজে যা ইচ্ছা তাই পরিবর্তন করতে না পারে তার জন্য বিচার বিভাগের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে অলিখিত সংবিধানে আইনসভার প্রাধান্য লক্ষ্য করা যায়। তাহলে লিখিত সংবিধানে বিচার বিভাগের প্রাধান্য থাকে, আর অলিখিত সংবিধান যেই দেশে আছে সেই দেশে আইনসভার প্রাধান্য বেশি থাকে। যেমন ব্রিটেনের যে আইনসভা, সেই আইনসভার কাছে কিন্তু অনেক ক্ষমতা আছে। তাহলে অলিখিত সংবিধানে আইনসভার প্রাধান্য লক্ষ্য করা যায়। এই ধরনের সংবিধান সুপরিবর্তনীয়। তাহলে একটু আগে বললাম যে অলিখিত সংবিধান সুপরিবর্তনীয় হয়, অর্থাৎ সহজেই আর কি পরিবর্তন করা যায়। মানে কি, এর জন্য বলছে যে আইনসভার প্রাধান্য লক্ষ্য করা যায়, অর্থাৎ আইনসভার কাছে ক্ষমতা থাকে, আইনসভা আর কি আইন প্রণয়ন করে সংবিধান খুব সহজেই পরিবর্তন করতে পারে। এর জন্য বলছে সুপরিবর্তনীয় হয়, আইনসভা সহজেই সংবিধান সংশোধন করতে পারে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে যে লিখিত সংবিধানে বিচার বিভাগের প্রাধান্য দেখা যায় এবং বিচার বিভাগের কাছে এই সংবিধান রক্ষা এবং ব্যাখ্যার দায়িত্ব দেওয়া থাকে। আর অলিখিত সংবিধান যেই দেশে আছে সেই দেশে আইনসভার প্রাধান্য বেশি থাকে এবং আইনসভা কি করতে পারে, যে সংবিধান সহজেই সংশোধন করতে পারে। 4 নম্বর পার্থক্য দেখো, যে লিখিত সংবিধানে সরকার সহজেই স্বৈরাচারী হতে পারে না বলে নাগরিক অধিকার সুরক্ষিত থাকে। তাহলে যেই দেশে লিখিত সংবিধান আছে সেই দেশের সরকার কিন্তু সহজে স্বৈরাচারী হতে পারবে না।
এই স্বৈরাচারী মানে হচ্ছে যে নিজে যা ইচ্ছা তাই করতে পারবে না। ধরো সরকার নিজের ক্ষমতা বৃদ্ধি করে ফেললো সংবিধান সংশোধন করে, আর সেই সংবিধান সংশোধন করে নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে, নাগরিকদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে, সরকার যা ইচ্ছে তাই করছে, তাহলে সেটা হচ্ছে সরকারের স্বৈরাচারী হওয়া। কিন্তু যেহেতু সরকারের কি কি ক্ষমতা এবং কার্যাবলী সংবিধানের মধ্যে দেওয়া থাকে এবং এই লিখিত সংবিধান সাধারণত দুষ্পরিবর্তনীয় হয়, অর্থাৎ সহজে পরিবর্তন করা যায় না, ঠিক আছে, যেহেতু এই লিখিত সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না, এর জন্য সরকার কি করতে পারে না যে নিজে ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করে নিজের ক্ষমতা বৃদ্ধি করতে পারে না। তো এর জন্য যেই দেশে লিখিত সংবিধান দেখা যায় সেই দেশের সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। কিন্তু অলিখিত সংবিধানে সরকার স্বৈরাচারী হতে পারে বলে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। তাহলে যেই দেশে অলিখিত সংবিধান আছে মানে কি, ওই দেশের সংবিধান আইনসভা সহজেই পরিবর্তন করতে পারে। আর যেই দেশের সংবিধান সেই দেশের সরকার বা আইনসভা খুব সহজেই পরিবর্তন করতে পারে, তার মানে কি, যে সংবিধান সংশোধন করে সরকার নিজের ক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং নিজে যা ইচ্ছা তাই করতে পারে, সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে। তাহলে এর দ্বারা নাগরিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে, নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করতে পারে সেই সরকার, নাগরিকদের কোনো অধিকারই দিচ্ছে না। তাহলে এটা হচ্ছে পার্থক্য, যে লিখিত সংবিধানে সরকার স্বৈরাচারী হতে পারে না, কারণ সংবিধান সহজে সংশোধন করা যায় না, তার জন্য আর কি, তার জন্য নাগরিকদের অধিকার সুরক্ষিত থাকে। আর অলিখিত সংবিধানে সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে, এমন না যে যেই দেশে অলিখিত সংবিধান আছে সেই দেশে সরকার স্বৈরাচারী, ঠিক আছে, হতে পারে আর কি। তাহলে তাই বলে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে, ঠিক আছে, এর সম্ভাবনা থাকে। তাহলে এই হচ্ছে 4 নম্বর পার্থক্য। 5 নম্বর পার্থক্য দেখো, যে লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে উপযোগী। তাহলে এখানে যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কথার অর্থ হচ্ছে যে যেই রাষ্ট্রের মধ্যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টিত রয়েছে। যেমন ভারতবর্ষে রাজ্য সরকার আছে এবং কেন্দ্র সরকার আছে, আর তার মধ্যে কিন্তু ক্ষমতা বন্টিত রয়েছে, অর্থাৎ রাজ্য সরকারের ক্ষমতা আছে রাজ্যের মধ্যে, আবার কেন্দ্র সরকারের ক্ষমতা আছে, ঠিক আছে, কেন্দ্র সরকারের কাছে ভারতের একটু বেশি ক্ষমতা আছে আর রাজ্য সরকারের কাছেও ক্ষমতা আছে। তাহলে যেহেতু এখানে বলছে যে লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে উপযোগী। কেন উপযোগী? যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ভারতে দেখা যায়, তাহলে ভারত রাষ্ট্রের পক্ষে কেন এটা লিখিত সংবিধান উপযোগী? কারণ হচ্ছে যে লিখিত সংবিধানের মধ্যে আগে থেকেই দেওয়া থাকে যে লিখিত সংবিধানের মধ্যে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে রাজ্য সরকারের কতটুকু ক্ষমতা, কেন্দ্র সরকারের কতটুকু ক্ষমতা, তার জন্য কোনো বিরোধ বাধে না, ঠিক আছে। তাহলে এটাই বলছে যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে উপযোগী, যে এটা একটা লিখিত সংবিধান থাকা ভালো। যেহেতু দুটো সরকার আছে, তাহলে এই সরকার বলবে আমার ক্ষমতা চাই বেশি, ওই সরকার বলবে আমার ক্ষমতা চাই বেশি, তার থেকে আগে থেকেই লিখিত সংবিধানের মধ্যে লিখিত আকারে আছে, কোনো আর সমস্যা বাঁধবে না। কিন্তু অলিখিত সংবিধানে কিন্তু অলিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে উপযোগী নয়। কেন নয়? কারণ অলিখিত সংবিধান মানে যেই দেশের সংবিধান আগে থেকে সংবিধান সভা দ্বারা রচিত হয়নি, তার কারণে সেই দেশের সংবিধানের মধ্যে লেখা নেই যে রাজ্য সরকারের কাছে কতটুকু ক্ষমতা আছে আর কেন্দ্র সরকারের কাছে কতটুকু ক্ষমতা আছে। তাহলে যেহেতু কার ক্ষমতা কতটুকু, রাজ্যের ক্ষমতা কতটুকু আর কেন্দ্রের ক্ষমতা কতটুকু সেটা স্পষ্ট নয়, তার জন্য কি হতে পারে যে শাসন ব্যবস্থার পক্ষে উপযোগী নয়, ঠিক আছে। কেন্দ্র সরকার বেশি ক্ষমতা প্রয়োগ করতে পারে, রাজ্য সরকারের ক্ষমতা একদম নাই থাকতে পারে, একদম কমিয়ে দিতে পারে, তাহলে এমন হতে পারে। তাহলে লিখিত সংবিধানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা উপযোগী আর অলিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে উপযোগী নয়। আর লাস্ট হচ্ছে উদাহরণ। তাহলে কোন দেশের মধ্যে লিখিত সংবিধান দেখা যায়? দেখো, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স প্রভৃতি দেশের সংবিধান। তাহলে উদাহরণ হিসেবে বলা যায় যে ভারতের সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এবং ফ্রান্স, এই তিনটি দেশে লিখিত সংবিধান দেখা যায়। আর অলিখিত সংবিধান অর্থাৎ আনরিটেন কনস্টিটিউশন কোন দেশে দেখা যায়? যে ব্রিটেনের সংবিধান। ব্রিটেনে কিন্তু অলিখিত সংবিধান দেখা যায়। তাহলে তোমরা বুঝতে পারলে, আরেকবার রিভিশন করে দিচ্ছি যে লিখিত সংবিধান সাধারণত সংবিধান সভা দ্বারা সৃষ্টি হয়। লিখিত সংবিধান একটা সংবিধান সভা দ্বারা আগে থেকেই লিখিত আকারে থাকে। আর কিন্তু অলিখিত সংবিধান গড়ে ওঠে প্রচলিত প্রথা, রীতিনীতি, বিচারের রায়, আইনসভার প্রণীত আইন, তার দ্বারা আর কি গড়ে ওঠে। তারপরে লিখিত সংবিধান প্রধানত দুষ্পরিবর্তনীয় হয়, অর্থাৎ লিখিত সংবিধান সহজে পরিবর্তন করা যায় না, একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, তার জন্য এটা দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ সহজে পরিবর্তন করা যায় না। আর অলিখিত সংবিধান সুপরিবর্তনীয়, অর্থাৎ সহজেই পরিবর্তন করা যায়। সাধারণ আইন পাশের পদ্ধতির মাধ্যমে
এই আইন পাশ করা যায় বলে, সংবিধান সংশোধন করা যায় বলে এটা সুপরিবর্তনীয় হয়। আর লিখিত সংবিধানে বিচার বিভাগের প্রাধান্য বর্তমান এবং অলিখিত সংবিধানে আইনসভার প্রাধান্য বর্তমান, এটা মনে রাখবে। আর লিখিত সংবিধানে সরকার সহজেই স্বৈরাচারী হয়ে উঠতে পারে না, কারণ আগের থেকেই আর কি সংবিধান যেহেতু পরিবর্তন করা যায় না, দুষ্পরিবর্তনীয়, তাই সরকার নিজের ক্ষমতা ইচ্ছা মতো বৃদ্ধি করতে পারে না, তার দ্বারা নাগরিকের অধিকার সুরক্ষিত থাকে। আর অলিখিত সংবিধানে সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে, কারণ সহজেই আর কি সংবিধান পরিবর্তন করা যায়। আর সরকার যদি সহজেই আর কি সংবিধান পরিবর্তন করতে পারে, তাহলে নাগরিক অধিকার ক্ষুণ্ণ করতে পারে, নাগরিকদের সেই সংবিধান থেকে অধিকার বর্জন করতে পারে। তারপর হচ্ছে লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে উপযোগী, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে যে দেশে আর কি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দেখা যায়, তাহলে সেখানের মধ্যে ক্ষমতা যেহেতু বন্টিত থাকে, তাহলে তার দ্বারা লিখিত আকার আগে থেকে দেওয়া থাকে, তার জন্য কোনো এখানের মধ্যে এটা উপযোগী। আর অলিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে উপযোগী নয়। আর এখানের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত আর ফ্রান্স লিখিত সংবিধানের উদাহরণ, আর ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধানের উদাহরণ। তাহলে আই হোপ তোমরা ভালো মতো বুঝতে পেরেছো যে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য কি। তারপরের ভিডিওতে আলোচনা করব সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের পার্থক্য নিয়ে, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।